হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। এর আগের দিনে আমি বেসরকারীকরণের উপরে ক্লাস করিয়েছি। আশা করছি ক্লাসটা তোমরা পুরোটা দেখেছো এবং অল্প কিছু হলেও কিন্তু তোমাদের কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছে। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই, ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো নাম্বার দেখতে পাবে। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। অতিরিক্ত কথা না বাড়িয়ে আলোচনার বিষয়ে আমি ফিরে আসছি। দেখো, বিশ্বায়নের সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু একদম সহজ ভাষায় যদি আমি বলতে চাই যে বিশ্বায়ন কাকে বলে বা গ্লোবালাইজেশন কাকে বলে, তাহলে জিনিসটা এরকম হবে যে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন হচ্ছে একটা প্রক্রিয়া যেটা বিভিন্ন দেশের মধ্যে সমাজ, অর্থনীতি, রাজনীতি, প্রযুক্তি এই সমস্ত কিছুর মধ্যে কি করে একটা আন্তঃসংযোগ তৈরি করে, ঠিক আছে, বা বিভিন্ন দেশের মধ্যে তথ্য, সেবা, প্রযুক্তি এই সমস্ত কিছু হচ্ছে আদান প্রদান করে, ঠিক আছে। একদম সহজ ভাষায় বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন বলতে কিন্তু এটা বোঝায়। এবার আমরা একটু দেখি বইয়ের ভাষায় এখানে কি বলা হচ্ছে। দেখো, বিশ্বায়নের ধারণাটি 1930-এর দশকে ইংরেজি সাহিত্যে ব্যবহার করা হয়েছিল, কিন্তু কেবলমাত্র শিক্ষাক্ষেত্রের মধ্যেই সেটা আবদ্ধ ছিল। কিন্তু পরবর্তীকালে কয়েক দশক ধরে এই শব্দটি বিক্ষিপ্তভাবে ব্যবহার হলেও ততটা কিন্তু জনপ্রিয়তা লাভ করতে পারেনি। এবং এর পরবর্তীতে 1960-এর দশকে ফরাসি অর্থনীতিবিদ ফ্রাঙ্কোইস পেরক্স তার রচনায় একটা নতুন শব্দ সৃষ্টি করলেন। কি ছিল সেটা? সেটা ছিল মন্ডিয়ালাইজেশন। এবং তারও পরবর্তীতে 1980 দশকে সমাজতত্ত্ববিদ থিওডোর লেটিভ বিশ্বায়নের ধারণাকে কিন্তু জনপ্রিয় করে তোলেন। মানে প্রথম দিকে যে বিশ্বায়ন যে ব্যাপারটা ছিল সেটা শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে আবদ্ধ ছিল, কিন্তু যত দিন যাচ্ছিল দেখতে পাচ্ছিলাম যে এখানে কিন্তু নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছিল। তো পরবর্তীতে 1980-র দশকে সমাজতত্ত্ববিদ থিওডোর লেটিভ বিশ্বায়নের ধারণাকে জনপ্রিয় করে তোলেন। তিনি সমাজতাত্ত্বিক, অর্থনীতিবিদ এবং বিশ্বায়নের বিভিন্ন ধারণা আমাদের সামনে কিন্তু প্রদান করেছেন, এবং এগুলোর মধ্যে কিন্তু কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা এবার আমরা একটু দেখে নেব। দেখো, অধ্যাপক রোনাল্ড রবার্টসন, ঠিক আছে, ওনারা কি বলেছেন বিশ্বায়ন সম্পর্কে সেটা একটু আমরা দেখি। অধ্যাপক রোনাল্ড রবার্টসন, দেখো পাশে ছবি দেওয়া আছে, ওনার মতে সমগ্র বিশ্বের একত্রিতকরণ বা সংকোচন এবং বিশ্বকে এক সমগ্র হিসেবে সচেতনতার প্রসারণ হলো বিশ্বায়ন। মানে বিশ্বায়ন না একটা প্রসেস, ঠিক আছে, যেখানে কি হচ্ছে কোনো দেশের তৈরি প্রযুক্তি কোনো দেশের মাধ্যমে আদান প্রদান হচ্ছে, ঠিক আছে। ঠিক যেমন দেখো কোনো একটা দেশে তৈরি হওয়া একটা গান, ঠিক আছে, সেটা কিন্তু আমরা অন্য দেশেও কিন্তু সেটা চলছে, আমরা কিন্তু সেই জিনিসটাকে উপভোগ করছি। বা কোনো মনে করো যে ইন্টারনেট যেটা রয়েছে, ঠিক আছে, বা মনে করো ফেসবুক, সেটা যেখানে তৈরি হয়েছিল সে সেবা কিন্তু এখন আমরা মানে ওয়ার্ল্ড ওয়াইড নিচ্ছি, ঠিক আছে। চলো, পল জেমসের মতে বিশ্বায়ন হলো, এই যে দেখো, বিশ্বজুড়ে সামাজিক সম্পর্কের একটা প্রসারণ। এবং থিওডোর লেটিভের মতে বিশ্বায়ন হলো সামাজিক আচরণ এবং প্রযুক্তির একটা পরিবর্তনমূলক প্রক্রিয়া, ঠিক আছে। চলো তাহলে নেক্সট স্লাইডে দেখি কি আছে। দেখো, এইবার আমরা বিশ্বায়নের কিছু বৈশিষ্ট্যগুলো দেখে নিচ্ছি। আশা করছি বিশ্বায়ন বলতে কি জিনিসটা কিন্তু তোমাদের এখন অল্প কিছু হলেও ক্লিয়ার হয়েছে। এর পরের স্লাইডে আমরা বিশ্বায়নের উদাহরণগুলো দেখব, তখন দেখবে পুরো বিষয়টা কিন্তু আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো, সামাজিক সম্পর্ক বৃদ্ধি, মানে বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলো কি রয়েছে সেটা আমরা এখন দেখব। বিশ্বায়ন প্রচলিত সামাজিক সম্পর্কগুলিকে বহুগুণে বৃদ্ধি করেছে এবং নতুন সম্পর্ক স্থাপন করে চলেছে। এর ফলে কি হচ্ছে, চিরাচরিত রাজনৈতিক, অর্থনৈতিক, কৃষ্টিগত এবং ভৌগোলিক সীমানাও কিন্তু অতিক্রান্ত হচ্ছে। যেটা আমি একদম নর্মাল একটা তোমাদেরকে বললাম, যে মনে করো একটা মানে গান, ঠিক আছে, সেটা এদেশে গায়কদের দ্বারা গাওয়া হয়েছে, কিন্তু সেটা দেখছি সেটা
সেটা অন্য দেশের মানুষরাও কিন্তু ইকুয়ালি সেটাকে শুনছে, সেটাকে উপভোগ করছে, তাহলে এটা কি একটা গণ্ডির মধ্যে, একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে কি আর আবদ্ধ থাকলো? এটা তো ছাড়িয়ে চলে গেল, তাই না? এবং যার মাধ্যমে কি হচ্ছে, যে একটা সামাজিক সম্পর্কও কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, পরবর্তী পয়েন্টে দেখো কি আছে, রাষ্ট্রের নিয়ন্ত্রণ সংকোচন। বিশ্বায়নের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, রাষ্ট্র ব্যবস্থার সংকোচন হয়ে যাওয়া। তার মানে কি, রাষ্ট্রীয় অর্থনীতিতে রাষ্ট্রের আধিপত্য বা রাষ্ট্রের নিয়ন্ত্রণটা কিন্তু সে জায়গাটা দেখছি যে প্রসারিত হচ্ছে না, সংকুচিত হচ্ছে। এবং তার জায়গায় কি হচ্ছে, তার জায়গায় বিশ্বায়নের প্রভাবে রাষ্ট্রের পরিবর্তে এই যে বিভিন্ন ধরনের যে ব্যবসায়িক সংস্থাগুলো, পুঁজি বা ব্যক্তিগত পুঁজি বা বেসরকারি পুঁজির প্রাধান্যগুলো কিন্তু স্থাপিত হচ্ছে। পরবর্তী দেখো কি বলছে, মুক্ত বাজার নীতি ও অবাধ প্রতিযোগিতা। বিশ্বায়নের আরেকটা বৈশিষ্ট্য কি হচ্ছে, যেটা হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি এবং অবাধে প্রতিযোগিতাও কিন্তু এর সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে। কিরকম, বিশ্বায়নের ফলে সারা পৃথিবী জুড়ে ব্যবসা বাণিজ্যেরও সুযোগ সুবিধা হচ্ছে, যেমন বাড়ছে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা, এর সাথে সাথে কিন্তু বিভিন্ন ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যেও একটা কম্পিটিশন তৈরি হচ্ছে, যে আমার দেশের তৈরি জিনিসগুলো আমি কতটা আরো বাইরের দেশে ছড়িয়ে ফেলতে পারি, বা আমার পাশের দেশের সাথে মনে করো আমার মানে কম্পিটিশন হচ্ছে যে সে কতখানি আরো নতুন নতুন দেশ বলো বা নতুন নতুন সমাজ বা মানুষের সাথে সে কতটা ছড়িয়ে যেতে পারছে। তো এরকম একটা প্রতিযোগিতামূলক বাজারও তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে রয়েছে বিশ্ব বাজারের উদ্ভব। বিশ্বায়নের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিশ্ব বাজারের উদ্ভব ঘটেছে। বিশ্বায়নের প্রভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি অবশ্যই ঘটেছে। বর্তমানে কোনো কোনো দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজের দেশের সীমারেখার মধ্যে কিন্তু আবদ্ধ নেই। দেখো, যেটা আমি বললাম, যেটা একটা গান নিয়ে তোমাদেরকে বোঝালাম, ঠিক সেরকমই মনে করো আমি আমার দেশে কোনো একটা নতুন কোনো একটা প্রোডাক্ট তৈরি করেছি, তো সেটা তো এমন না যে সেটা শুধুমাত্র আমার দেশেই সীমাবদ্ধ থাকবে। সেটা যদি পছন্দ হয় সেটা নিশ্চয়ই আমার বাইরের দেশেও কিন্তু সেটা ইকুয়ালি মানে কি বলবো, যে মানে খ্যাতি লাভ করবে। তো সেটা কখনো কোনো ভৌগোলিক সীমারেখা বা আমার নিজের দেশের গণ্ডির মধ্যে তো আমি সেটাকে আটকে রাখতে পারছি না, কারণ বিশ্বায়নের মধ্যে দিয়ে এই যে বিশ্ব বাজারের কিন্তু উদ্ভব ঘটেছে। ঠিক আছে, চলো একটু নেক্সট স্লাইডে যাওয়া যাক, দেখি এখানে কি আছে। এইবারে চলে আসলো দেখো বিশ্বায়নের উদাহরণগুলো। এইবার এটা দেখার পরে আশা করি তোমরা বিশ্বায়নের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো কি আছে, ভারতে বিশ্বায়নের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে, যেটা মূলত 1991 সালের অর্থনৈতিক উদারীকরণের থেকে উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে। কি কি, তথ্য প্রযুক্তি ও আইটি শিল্প। ভারত বিশ্বব্যাপী আইটি পরিষেবা সরবরাহের একটা প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। এবং এর সাথে সাথে এই যে দেখো, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, যেটাকে টিসিএস বলা হয়, ইনফোসিস, উইপ্রো এবং হাইগার্ডের মতো কোম্পানিগুলো বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের সংস্থাগুলোর জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট, আউটসোর্সিং পরিষেবা কিন্তু সরবরাহ করছে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, দেখো একটা আন্তঃসংযোগ কিন্তু তৈরি হচ্ছে। তারপরে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি। 1991 সালের পরে ভারত তার অর্থনীতিকে উদারীকরণ করে, যার ফলে দেখো এই যে গুগল, অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফট, ওয়ালমার্ট, টেসলার মতন যে বহুজাতিক সংস্থাগুলো ভারতে তো বিনিয়োগ করছে, তাই না? যেটা আমি একদম ইজি বললাম, ফেসবুক দেখো তার অরিজিন দেখো কোথায়, কিন্তু সেটা কি যেখানে তার উৎস ছিল, সে কি ফেসবুক কি সেখানেই এখন আবদ্ধ থেকে গেছে? না, তো সেটা তো এখন ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়েছে, তাই না? বৈশ্বিক বাণিজ্য ও উৎপাদন কেন্দ্র। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ভারত বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে। অ্যাপল, স্যামসাং এবং শাওমির মতো কোম্পানিগুলো ভারতে তাদের উৎপাদন ইউনিট স্থাপন করছে। তার মানে উৎসটা এক জায়গায় হলো, একটা দেশে হলো, সেটা কিন্তু তার পপুলারিটির জন্য দেখা যাচ্ছে পুরো বিশ্ব বাজার কিন্তু সুন্দরভাবে সেটা নিজের বিস্তার কিন্তু ঘটাতে পারছে। আচ্ছা, শিক্ষা ও কর্মসংস্থান। হার্ভার্ড, MIT, অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা বৃদ্ধি পেয়েছে এবং ভারত থেকে প্রচুর শিক্ষার্থী কিন্তু দেখা যায় উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছে। তাহলে শুধুমাত্র তথ্য প্রযুক্তি, অর্থনীতি, রাজনীতিও কিন্তু নয়, এর সাথে সাথে কিন্তু শিক্ষাও কিন্তু বিশ্বায়নের একটা পার্ট। আচ্ছা, চলো
তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। একেবারে লাস্ট স্লাইডে আমরা চলে এসেছি। দেখো লাস্ট স্লাইডে দুখানা কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করবে, কল করে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে। অ্যাডমিশন প্রসেস অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে, চলছে। এছাড়া আমাদের পেইড ব্যাচে যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব সুন্দর ধারাবাহিকভাবে চলছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, অনায়াসে যোগাযোগ করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।